হ্যালো গাইস, আজকে আমরা এমন একটা মুভি এক্সপ্লেন করব যেখানে আমাদের একটা কুকুরের গল্প বলা হয়েছে। একটা কুকুর যে সব সময় তার মালিকের পিছু পিছু থাকতো, দুষ্টুমি করত, কিন্তু সে জানতো না যে বাইরে কিভাবে সার্ভাইভ করতে হয়। কিন্তু ওই কুকুর একদিন তার মালিকের কাছ থেকে হারিয়ে যায়, কিছু টাকার জন্য তাকে বিক্রি করে দেওয়া হয়। আর যে কুকুর সারা জীবন তার মালিকের বিছানায় ঘুমিয়েছে তাকে বাইরে বরফের মধ্যে ঘুমাতে হয়, বন্য প্রাণীদের সাথে মোকাবেলা করতে হয়। আজকে আমরা যে মুভিটা নিয়ে কথা বলবো, এই মুভিটার নাম হচ্ছে দ্য কল অফ দ্য ওয়াইল্ড, যেটা 2020 সালে রিলিজ পেয়েছিল। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই গল্পের শুরু হয় ক্যালিফোর্নিয়া থেকে, যেখানে একজন বিচারককে দেখানো হয় যার কাছে একটা সুন্দর দেখতে কুকুর রয়েছে। এই কুকুরের নাম হচ্ছে বাগ। বিচারক বাঘকে খুবই ভালোবাসে, আর বাঘও তাকে ভীষণ ভালোবাসে। যদিও বাঘ খুব বুদ্ধিমান, কিন্তু সে আবার খুবই দুষ্টু। সে শহর জুড়ে নানান দুষ্টুমি করে বেড়ায়, কিন্তু সবাই তার দুষ্টুমির উপেক্ষা করে, কারণ সে একজন বিচারকের কুকুর। একদিন বাঘ যখন বাজারে ছিল, তখন এক লোক তাকে দেখে মুগ্ধ হয়ে যায় এবং বলে, এরকম কুকুর কানাডায় খুব দরকার, যেখানে সোনার খনি রয়েছে। সেই সময় বিচারের মালি এই কথাটি শুনে ফেলে। তারপর একদিন বিচারকের বাসায় একটা পার্টি হচ্ছিল, খাবারের প্রস্তুতি চলছিল। বাঘ তার দুষ্টুমির জন্য পুরো খাবারের টেবিল এলোমেলো করে ফেলে। এতে বিচারক অনেক রেগে যায় আর রাতে তাকে বাড়ির বাইরে বের করে দেয়। এখন বাঘের আর ভেতরে যাওয়ার কোনো উপায় থাকে না। ঠিক তখন মালি তাকে ডাকে। বাঘ তার কাছে যায়। মালি একটা বিস্কুট দেখিয়ে সেটা ঘোড়ার গাড়ির ভেতরে ফেলে দেয়। বাঘ সেটা খেতে গিয়ে গাড়ির ভেতরে ঢুকে পড়ে। তারপর দরজা বন্ধ করে দেওয়া হয়, আর দেখা যায় সেই লোকটাকে, যে বাজারে বলেছিল এরকম কুকুর তো কানাডায় দরকার। সে মালিকে কিছু টাকা দিচ্ছে। এরপর বাঘকে একটা বক্সে বন্দি করে ট্রেনে করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। আর তখনই সেখানে একটা লাঠি হাতে লোক আসে। এরপর সে বাঘের বক্স খোলে। বাঘ ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওই লোকটা লাঠি দিয়ে তাকে মেরে ওখানে ফেলে দেয়। এটা বাঘের জীবনের প্রথমবার মার খাওয়া, কিন্তু সে কোনো রকমে পালিয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে এসে দেখে সে একটা জাহাজে আছে, চারপাশে সমুদ্র। সে ইচ্ছা করলেও কোথাও যেতে পারবে না। এরপর একটা বরফে ঢাকা জায়গায় জাহাজটি থামে। বাঘকে নিচে নামানো হয়, আর তখনই সেখানে বরফ পড়তে শুরু করে। এটা দেখে বাঘ পুরোপুরি মুগ্ধ হয়ে যায়। সে জীবনে প্রথমবার বরফ দেখলো। সে বরফের মধ্যে খেলতে শুরু করে। এরপর সে একটা সুযোগ পেলে রশি খুলে ওখান থেকে পালাতে শুরু করে। আর যখন সে পালাচ্ছিল, তখন সে একটা লোকের সাথে ধাক্কা খায়, যার নাম জন। আর এখানে প্রথমবার জন এবং বাঘ একে অপরকে দেখে। এরপর বাঘকে আবারও ধরে ফেলা হয়, আর তাকে বাকি কুকুরদের সাথে বিক্রি করার জন্য রেখে দেওয়া হয়। তখনই সেখানে একটা লোক আসে, যে বাঘকে দেখে পছন্দ করে, আর সে বাঘকে কিনে ফেলে। আসলে সে একজন পোস্টম্যান, আর সে স্লেট দিয়ে সবার চিঠি ডেলিভারি করে, কারণ এখানে চারদিকে শুধু বরফ। এখানে অন্য কোনো যানবাহন চলার মতো কোনো সিস্টেম নেই। আর তার স্লেটের জন্য আরো একটা কুকুর প্রয়োজন ছিল, আর যেটা এখন বাঘ। কিন্তু বাঘ বরফে হাঁটতে জানতো না, তাই সে বারবার পড়ে যাচ্ছিল। রাতে বাঘ ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছিল। পোস্টম্যান আর তার গার্লফ্রেন্ড একটা তাঁবুর ভেতরে ঘুমাচ্ছিল। বাঘ এমনিতেই অনেক শয়তান ছিল। সে চুপচাপ তাঁবুর ভেতরে ঢুকে যায়, আর পোস্টম্যানের গার্লফ্রেন্ডকে ঠেলে বের করে দিয়ে সে নিজে ঘুমিয়ে যায়। খুব তাড়াতাড়ি পোস্টম্যানের গার্লফ্রেন্ডের ঘুম ভেঙে যায়, আর বাঘকে ওখান থেকে ভাগিয়ে দিয়ে আবারও শুয়ে পড়ে। বাঘ ঠান্ডায় কষ্ট পাচ্ছিল। এরপর সে দেখে একটা কালো নেকড়ে তার দিকে দেখছে। সে ভয় পেয়ে পেছনে যেতে গিয়ে আর একটা কুকুরের সাথে ধাক্কা খায়, যে একটা গর্তের ভিতরে ঘুমাচ্ছিল। কুকুরটা ওখান থেকে চলে যায়, আর বাঘ সেই গর্তের ভেতরে শুয়ে পড়ে। তখনই সে শিখে ফেলে যে কিভাবে বরফের ভেতরে ঘুমাতে হয়। পরদিন সব কুকুররা স্লেট টানছিল, কিন্তু বাঘ এখনো ঠিকভাবে শিখে উঠতে পারেনি। কাজ শেষে সবাইকে মাছ খেতে দেওয়া হয়। তখন সামনে থাকা লিড কুকুরটা, যে সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ এবং ইগোস্টিক, সে একটা কুকুরের খাবার ছিনিয়ে নিচ্ছিল। বাঘের এটা একদমই ভালো লাগে না, আর সে নিজের খাবার তাকে দিয়ে দেয়। এটা দেখে সকল কুকুররা অনেক অবাক হয়ে যায়, কারণ কুকুররা নিজের খাবার অন্য কাউকে দেয় না। আসলে স্লেটের সবার সামনে যে ডগটাকে বাঁধা হয়, সেই সবাইকে লিড করে। আর ওই ডগটা আসলে কারো সাথে ভালোভাবে বিহেভ করে না। পানি খাওয়ার সময় সেই কুকুর কাউকে পানি খেতে দেয় না। তখন বাঘ বরফ ভেঙে নতুন জায়গা তৈরি করে, আর সবাই সেখানে পানি খেতে শুরু করে। আসলে বাঘ ছিল অনেক বুদ্ধিমান। এতে বোঝা যায় যে বাঘ খুবই ভালো একটা কুকুর। যদিও তার পুরনো মালিক মানে ওই বিচারক তাকে কিছুই শেখায়নি, তাই সে আগে অনেক দুষ্টুমি করত। এখন বাঘ ধীরে ধীরে জিনিসগুলো শিখতে শুরু করে। পাশাপাশি অন্য কুকুরদের সঙ্গে তার অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। কিন্তু ফ্রন্ট কুকুরটি তাকে মোটেও পছন্দ করে না। সময় যত এগিয়ে যাচ্ছে, বাঘ ধীরে ধীরে শিখে ফেলছে বরফের ভেতরে কিভাবে দৌড়াতে হয়। একদিন যখন পোস্টম্যানের গার্লফ্রেন্ড বরফ চেক করছিল, তখন সে
হঠাৎ করে বরফের নিচে পানির মধ্যে পড়ে যায়। পোস্টম্যান তাকে বাঁচানোর জন্য দৌড়াচ্ছিল, কিন্তু বাঘ তার আগেই সেই জায়গায় পৌঁছে যায়। এরপরে পোস্টম্যানের গার্লফ্রেন্ডকে পানি থেকে টেনে বের করে, যার ফলে তার জীবন বেঁচে যায়। এরপরে পোস্টম্যানের গার্লফ্রেন্ড, যে প্রথমে বাঘকে তাঁবু থেকে তাকে বের করে দিয়েছিল এবং সে তাকে তেমন পছন্দ করতো না, এখন সে বাঘকে পছন্দ করতে শুরু করে দিয়েছে এবং তাকে এক্সট্রা খাবারও দিতে থাকে। এটা দেখে ফ্রন্ট কুকুর, যে বাঘকে খুব বেশি হিংসা করত, সে খুবই রেগে যায়। রাতের বেলায় বাঘ একটা খরগোশের সাথে খেলতো, তখন ফ্রন্ট কুকুরটি খরগোশটিকে মেরে ফেলে। তারপর সে বাঘের ওপর আক্রমণ করে, যার ফলে সে বেহুশ হয়ে যায়। কিন্তু তার আগে যে সে বাঘকে মেরে ফেলবে, তখন সেখানে ওই কালো নেকড়েটি চলে আসে, যাকে বাঘ বারবার দেখতে পেত, আর সে ওই ফ্রন্ট ডগকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। পরের দিন সকালে দেখানো হয় যে পোস্টম্যান তার ফ্রন্ট ডগটিকে খুঁজছিল, কিন্তু সে তাকে কোথাও পায় না। এই জন্য বাঘকে আজকে সামনে বাঁধা হয়। এরপর বাঘ খুব দ্রুত এবং দক্ষতার সাথে দৌড়াতে সক্ষম হয়। এটা দেখে পোস্টম্যান এবং তার গার্লফ্রেন্ড খুব খুশি হয়। তখনই পোস্টম্যান লক্ষ্য করে যে পাহাড় থেকে অনেক বরফ নিচে ধসে পড়ছে, যা তাদের সবাইকে বিপদে ফেলতে পারে। বাঘও এটা দেখে। পোস্টম্যান তাকে নির্দেশ দেয় যে তাকে বাম দিকে যেতে হবে, কিন্তু বাঘ তখনই লক্ষ্য করে যে ডান দিকে পাহাড়ের ওপরে সেই কালো নেকড়েটি আছে, যাকে সে পূর্বে অনেকবার দেখেছে। বাঘ সাহসিকতার সাথে ডান দিকে একটি গুহার ভেতরে চলে যায় এবং গুহা থেকে সবাইকে নিরাপদে বের করে আনে। এরপর তারা শহরে পৌঁছে যায়, যেখানে তাদের চিঠি পৌঁছাতে হবে। ওই শহরে জনও ছিল। জন ওই ব্যক্তি ছিল যার সাথে বাঘ একবার ধাক্কা খেয়েছিল। জন তার স্ত্রীর জন্য একটা চিঠি লেখে। জনের ছেলে মারা গেছে এবং আজকে তার ছেলের জন্মদিন। যখন সে চিঠি নিয়ে পোস্টম্যানের কাছে আসে, তখন সে দেখে পোস্টম্যান আগেই চলে গেছে। জন পেছন থেকে ডাক দিলে বাঘ তার ডাক শুনে থেমে যায়। এরপর বাঘ জনের কাছে গিয়ে তার চিঠি নিয়ে নেয় এবং এরপর বাঘ পোস্টম্যান এবং অন্যান্য কুকুরদের সাথে ওখান থেকে চলে যায়। বাঘের জীবনে সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল, কিন্তু একদিন পোস্টম্যানের কাছে সরকারি একটা চিঠি আসে, যেখানে বলা হয় যে সেই রুট যেখানে পোস্টম্যান চিঠি পৌঁছে দেয় এখন টেলিগ্রাফের মাধ্যমে প্রতিস্থাপিত হবে, অর্থাৎ সেখানে ইলেকট্রিক মেসেজ পাঠানো হবে। তাই পোস্টম্যানকে সব কুকুর বিক্রি করে ফিরে আসতে হবে। যদিও পোস্টম্যান এটা চাচ্ছিল না, তবুও তাকে সব কুকুরকে বিক্রি করে ওখান থেকে যেতে হয়। এখন এখানে একটা বড় ব্যবসায়ী আসে, যে এখানে সোনা খোঁজার জন্য এসেছে, কিন্তু তার অভিজ্ঞতা কম ছিল। সে বাঘ এবং তার সঙ্গীদের কিনে নেয় স্লেজ টানার জন্য, কিন্তু স্লেজে এত বেশি মালামাল ছিল যে বাঘ এবং তার সঙ্গীদের স্লেজ টানতে প্রচুর কষ্ট হচ্ছিল। তখন ওখানে জন আসে এবং ব্যবসায়ীকে বুঝিয়ে দেয় সে যেখানে যাচ্ছে এখন সেখানে যাওয়ার ঠিক সময় নয়। তবে ব্যবসায়ী জনের কথা শোনে না এবং স্লেজ নিয়ে বের হয়ে যায়। মালামাল অতিরিক্ত হওয়ায় বাঘ খুবই ক্লান্ত হয়ে পড়েছে, সে চলতে পারছিল না। এ সময় ব্যবসায়ী রেগে গিয়ে তাকে গুলি করতেই যাচ্ছিল, কিন্তু তখন জন এসে তাকে বাধা দেয় এবং সে তাকে এটা করতে মানা করে। সাথে সে আরো একবার তাকে বলে যে সে যেখানে যাচ্ছে ওখানে এখন যাওয়ার সঠিক সময় নয়, কিন্তু বিজনেসম্যান তার কথা শুনতে রাজি ছিল না। জন ব্যবসায়ীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বাঘকে স্লেজ থেকে সরিয়ে নিয়ে যায়। বাঘ খুবই আহত ছিল, তাই 2 দিন পর তার জ্ঞান ফেরে। সে দেখে জন তার পাশে আছে। জন তাকে জানায়, তোমার সব সাথীরা মারা গিয়েছে, তুমি একমাত্র বেঁচে আছো, আর এখন তুমি স্বাধীন, তুমি যেখানে খুশি যেতে পারো। কিন্তু বাঘ যাবে তো যাবে কোথায়? তার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। এরপরে জনকে দেখানো হয় যে একটি বারে যায়, যেখানে সেই ব্যবসায়ীটিও ছিল। সে জনের ওপর হামলা করতে আসে, কিন্তু বাঘ এসে তাকে থামিয়ে জনকে বাঁচিয়ে ফেলে। তারপর সেই ব্যবসায়ীটিকে বার থেকে বাইরে ফেলে দেওয়া হয়। জন খুবই ড্রিঙ্ক করত, কারণ তার ছেলে মারা গেছে। তার বুকে অনেক কষ্ট ছিল। বাঘ বুঝতে পারে যে তার জন্য এসব ভালো জিনিস নয়। এখন বাঘ জনের সঙ্গেই থাকে। একদিন বাঘ তার মদের বোতলটি বরফের নিচে চাপা দিয়ে দেয় আর তার উপরে বসে যায়। জন বাঘকে সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু বাঘ এত ভারী ছিল যে সে তাকে নড়াতে পর্যন্ত পারে না। এরপরে বাঘ ও জন একসাথে থাকতে শুরু করে। একদিন জন বাঘকে একটি মানচিত্র দেখায় এবং জানায় এই মানচিত্রে এমন একটি জায়গা রয়েছে যেখানে প্রচুর সোনা রয়েছে। জনের ছেলেও একটি লাইন এঁকেছিল এবং বলেছিল, যদি আমরা সোনার খোঁজে যেতেই চাই তবে আমাদের এই পথে যেতে হবে। তারপর জন এবং বাঘ সোনার সন্ধানে নদী দিয়ে যাত্রা শুরু করে। আসলে এখন বরফ গলতে শুরু করেছে। তারা যখন এগিয়ে যাচ্ছিল তখন তাদের নৌকায় একটা ফুটো হয়ে পানি ঢুকতে শুরু করে এবং তাদের নৌকাটি ত্যাগ করতে হয়। এরপর তারা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে এবং হঠাৎ তারা একটি ক্যাবিন দেখতে পায়, যেটি দেখে তারা দুজন খুব খুশি হয়ে যায় এবং ওখানেই তারা থাকতে শুরু করে। এদিকে ওই ব্যবসায়ী যার সঙ্গে জনের ঝগড়া হয়েছিল, সে বন্দুক নিয়ে জনকে মারতে তার বাড়িতে চলে আসে, কিন্তু জন সেখানে ছিল না। ওই ব্যবসায়ী ঘরের ভিতরে গিয়ে মানচিত্রটি দেখে ফেলে এবং বুঝে ফেলে যে সোনা সেখানে থাকতে পারে, আর জনও সোনার খোঁজে ওইখানেই গিয়েছে। একদিন জন যখন নদীতে গোসল করছিল, সে নদীর ভেতরে সোনার একটি ছোট্ট টুকরা খুঁজে পায়। এটা দেখে সে বুঝে যায় যে তারা সঠিক জায়গায় পৌঁছে গেছে। সোনার টুকরাটি দেখে সে অনেক খুশি হয়ে যায়, আর তখন বাঘও পানির নিচে ডুবকি লাগাতে থাকে সোনা খোঁজার জন্য। এরপর সে একটা পাথর তোলে। জন বলে এটা সোনা নয়,
এরপর বাঘ আবারও পানির নিচে ডুবকি মারে আর একটা বড় সোনার টুকরা মুখে তোলে, কিন্তু জন তার দিকে তাকাচ্ছিল না। তাই সে ভাবে এটাও হয়তো সোনা নয়, আর সে সেটিকে আবারও পানিতে ফেলে দেয়। এরপর বাঘ দেখে সেখানে একটি সাদা নেকড়ে রয়েছে। সে তার পেছনে ছুটে যায়, কিন্তু নেকড়েটি পালিয়ে যায়। ওই জায়গাটাতে নেকড়েরাও বাস করে। একদিন যখন একটি নেকড়ে নদী পার হচ্ছিল, তার পা পিছলে যায় আর সে নদীর স্রোতে ভেসে যেতে থাকে। এর আগে যে সে নিচে পড়ে যাবে, বাঘ তার জীবন বাঁচিয়ে ফেলে। এরপর বাঘ এবং নেকড়েদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়ে যায় এবং বেশিরভাগ সময় তাদের সঙ্গে কাটাতে শুরু করে। কিন্তু প্রতিদিন রাতে বাঘ জনের জন্য শিকার এনে দেয় যাতে সে খেতে পারে। বাঘ না থাকার কারণে জন এখন একাকিত্ব অনুভব করতে শুরু করে। খুব শীঘ্রই বাঘ বুঝতে পারে যে তাকে জনের কাছে ফিরে যেতে হবে। এরপর সে জনের গলায় মাথা রেখে ঘুমাতে শুরু করে। পরদিন সকালে সাদা নেকড়েটি আবারও সেখানে এসে উপস্থিত হয় এবং বাঘ তার কাছে চলে যায়। আসলে বাঘ খুব খুশি ছিল সাদা নেকড়েটির সাথে থাকতে। জনও এই বিষয়টা বুঝতে পারে এবং বুঝে যায় যে বাঘ তার পরিবার পেয়ে গেছে। এখন জন অনেক সোনা সংগ্রহ করে ফেলেছে, কিন্তু সে বড় বড় সোনার টুকরো আবারও পানিতে ফেলে দেয় এবং কিছু সোনা নিজের কাছে রেখে দেয়। সে বাঘকে বলে, তুমি আমার সত্যিকারের বন্ধু, তুমি তোমার পরিবার পেয়ে গেছো, কালকে সকালে আমি এখান থেকে চলে যাব। বাঘ এটা শুনে একদমই খুশি হয় না, তার মন খারাপ হয়ে যায়। আবারও সে তার বন্ধু নেকড়েদের কাছে চলে যায়। রাতে যখন জন ক্যাবিনের ভেতরে ছিল, তখনই তার মনে হতে লাগে যে বাইরে কেউ রয়েছে। আর যখন সে দরজা খোলে, সে দেখতে পায় যে ওই বিজনেসম্যানটি রয়েছে, যার হাতে একটা বন্দুক ছিল। সে তার উপর আক্রমণ করে এবং জনের হাত থেকে ল্যান্টেন পড়ে গিয়ে পুরো ক্যাবিনে আগুন ধরে যায়। বিজনেসম্যান জনকে বলে, তোমার সব সোনা আমাকে দিয়ে দাও। এখন যখন জন তার সোনা বের করতে যায়, তখন বিজনেসম্যানের চোখ ছানা বড়া হয়ে যায়। সে বুঝতে পারে যে সোনা সে এতদিন খুঁজছিল সেটা পাওয়া গেছে। এর আগে যে সে জনকে মেরে ফেলবে, তখনই বাঘ সেখানে চলে আসে আর বিজনেসম্যানের ওপর হামলা করে তাকে জ্বলন্ত ক্যাবিনের ভেতরে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে সে মারা যায়। এখন জনেরও একটা গুলি লেগেছিল। সে তার জীবনের শেষ পর্যায়ে ছিল। জন তাকে বলে, তুমি তোমার ঘর পেয়ে গিয়েছো, এখন তোমাকে নিজের জন্য বাঁচতে হবে। আর এরপরে জনও মারা যায়। বাঘ ওই সাদা নেকড়েটির সাথে চলে যায়, যেটি ছিল একটা ফিমেল নেকড়ে। কিছু সময় পর দেখানো হয় বাঘ এবং ওই সাদা নেকড়েটির বাচ্চাও হয়েছে। এছাড়াও বাঘ তার পুরো দলকে লিড করে। আর বাঘ এখন ওয়াইল্ডের দুনিয়াকে নিজের করে নিয়েছে, যে তাকে ডেকেছিল, মানে কল অফ দ্য ওয়াইল্ড। ওয়াইল্ডের দুনিয়া তাকে নিজের করে নিয়েছে। আর এরই সাথে বাঘের কাহিনী এখানেই শেষ হয়ে যায়। আপনাদের এই কাহিনীটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।